formation. Bangladesh have pulled up for victory in the very first match of a 3-match series. দীর্ঘ 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ও দলীয় সর্বোচ্চ রান। তামিম মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তান হারল ৭৯ রানে। মিরপুরে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস, এবার লক্ষ্য সিরিজ জয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি আসাদ আজিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির ৩ মাসে নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নেয়ার কথা জানালো সরকার। নববর্ষে টিএসসি এলাকায় নারীর যৌন হয়রানির ঘটনায় অবহেলা ছিল পুলিশের, দাবি প্রত্যক্ষদর্শীদের। মানতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন সম্পদের অফুরন্ত ভাণ্ডার হলেও নানা কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ভালো নেই জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারগুলো। শুরুতেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর। পাকিস্তানের বিপক্ষে 16 বছর পর জয় পেল টাইগাররা। তামিম মুশফিকের সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ও দলীয় সর্বোচ্চ রান করার দিনে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছে সাকিবরা। এতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করে বাংলাদেশ 5 উইকেটে করে 329 রান। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় 250 রানে। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে সৌম্যের সঙ্গে 48 রান যোগ করেন তামিম। সৌম্য ফেরেন 20 রানে। পরে মাহমুদুল্লাহ মাত্র 5 রান করে আউট হলে দলের হাল ধরেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম মারমুখী ঢঙে খেলে 2 বছর পর তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। তামিম করেন 132 রান। মুশফিকের সঙ্গে গড়েন বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটিতে রেকর্ড 178 রান। তামিমের পর মুশফিকও মিরপুরের গ্যালারি মাতিয়ে রাখেন। টাইগার টেস্ট অধিনায়ক ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি তুলে আউট হন 106 রান করে। শেষ দিকে সাব্বিরের 15 রান ও সাকিবের 27 বলে 31 রানের সুবাদে 6 উইকেটে 329 রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান তেমন সুবিধা করতে পারেনি। দলীয় 79 রানে হারাতে হয় সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজের উইকেট। ভালোই খেলতে থাকা অধিনায়ক আজহার আলীও আউট হয়েছেন 72 রানে। এরপর নিয়মিত উইকেট হারিয়েছে অতিথিরা। তাসকিন, আরাফাত সানির বোলিং টুপে মাত্র 250 রানে গুটিয়ে যায় পাকিস্তান। দর্শক, খেলা শেষ হওয়ার পরও এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। টাইগারদের জয়ের পর সমর্থকদের উল্লাসের খবর জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রাকিব, 16 বছর ধরে পুরো বাঙালি জাতি অপেক্ষা করছিল যে জয়ের জন্য, সেই জয় আজ বাংলাদেশ পেয়েছে, বাঙালি জাতি পেয়েছে। তো বুঝতেই পারছেন পুরো দেশ কিন্তু সেই আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বাসিত। পুরো ঢাকা শহর কিন্তু আজকে নাচছে, গাইছে, আজকের এই বিজয়টা উদযাপন করছে। আপনি জানেন খেলা শেষ হওয়ার এতক্ষণ পরেও কিন্তু মিরপুর স্টেডিয়ামে এখনো কিন্তু হাজার হাজার দর্শক এখানে নেচে গিয়ে আজকের এই বিজয় উদযাপন করছে। টাইগারদের বিজয় উদযাপন করছে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে পাকিস্তানকে কিন্তু বাংলাদেশ হারিয়ে 1-0 আজকে এই সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে কিন্তু অনেক দর্শক এখানে নেচে গিয়ে আজকের এই জয় উদযাপন করছেন। তা আমি যদি 2-1 সঙ্গে কথা বলতে চাই, আজকের জয় আপনারা কেমন দেখছেন? আজকের মতো জয় আমরা সারা বাংলাদেশে সালে করে আজকে আমরা দ্বিতীয় জয়
পেয়েছি, এই জয় আমাদের সারা জীবন মনে থাকবে। তো আপনি বুঝতেই পারছেন পুরো জাতি কিন্তু এখানে আজকের আনন্দে নাচানাচি করছে। তারা কিন্তু যে যেমনে পারছে আজকের এই বিজয়কে তারা উদযাপন করছে। ঢোল তবলা যার হোয়াইট ওয়াশ করবো। এই জয়কে উদযাপন করছেন। এখানে কিন্তু অনেকেই রয়েছেন তারা বাঁশি নিয়ে ঢোল নিয়ে তারা আজকের বিজয় উদযাপন। তো বুঝতেই পারছেন আসলে আসাদ এখানে যে বাংলাদেশের বিজয়ের পর যে আনন্দ হওয়ার কথা, যে উচ্ছ্বাস হওয়ার কথা, তাই কিন্তু হচ্ছে। এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন এখন আজকের বিজয় উদযাপন করতে। বুঝতেই পারছেন 16 বছর পরে আজকে বাংলাদেশ বিজয়ের পর পুরো ঢাকা নাচছে, পুরো মিরপুর আজকে আনন্দে। আসলে এই যে জয়, এটা আসলে বলে এই অনুভূতি প্রকাশ করার নয়। তো এখানে কিন্তু যে যেভাবে পারছেন দর্শকরা নেচে গেয়ে বাঁশি নিয়ে ঢোল তবলা দিয়ে আজকের এই বিজয় উদযাপন। শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাহমুদ রাকিব জানাচ্ছিলেন দর্শকদের উচ্ছ্বাসের খবর, যেখানে আসলে মাহমুদের কণ্ঠের চেয়ে দর্শকদের উচ্ছ্বাসের ধ্বনি আসলে বেশি শোনা যাচ্ছিল। এবার অন্যান্য প্রসঙ্গ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে বিএনপির 3 মাসের নাশকতা আর মানুষ হত্যার জবাব আগামী সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ দেবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর বঙ্গবন্ধু ভবনের চত্বর খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, তার অগ্রগতি এখন হুমকির মুখে। বিএনপি জামাত রাজনীতির নামে 3 মাস ধরে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল বলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া সেই কোর্টে গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি তার কার্যালয় থেকে নিজের বাসভবনে গেলেন। তিনি জাসাসের সেই সভা করতে তার সেই অফিসে গিয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন। কিন্তু যারা হারিয়ে গেছে, যাদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে, যারা সাধারণ দিনমজুর, দিন আনে দিন খায়, নিষ্পাপ শিশু মায়ের কোলে যারা জীবন দিয়েছে, তাদের কি হবে? আসন্ন সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে নিয়ম আছে যে সরকারের কোনো সুবিধাভোগী কেউ এই নির্বাচনে মাঠে কাজ করতে পারবে না। খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং শুনেছি যে আজকে তিনি তার সেই গুলশান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী, আচরণ বিধির পরিপন্থী। এটা তিনি পারেন না, কারণ তার সাথেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, আর এর জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা সরকারের নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈধ হোক অবৈধ হোক, সামরিক সরকারই হোক আর বেসামরিক নির্বাচিত সরকারই হোক, এই সকল সরকারের ধারাবাহিকতা কিন্তু এইখান থেকে এই ঐতিহাসিক মুজিবনগর থেকে শুরু। নির্বাচন কমিশন বসবে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই। এটা তো আমরা একটা পার্টি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের দৃষ্টিতে আমরা সবাই সমানভাবে কাজ করছি। যারা চিহ্নিত পেট্রোল বোমার সাথে জড়িত ছিল, তারা যদি এখন কেউ যারা আত্মগোপনে ছিল, তারা যদি এখন বেরিয়ে আসে, যারা ওয়ান্টেড, তারা তো গ্রেপ্তার হবেই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের উপর। বাংলাদেশ সরকার যদি অনুরোধ করে এবং আদালতের শুনানির ভিত্তিতে যদি ব্রিটিশ সরকার সন্তুষ্ট হয়, তবেই তাকে দেশে ফেরত পাঠানো যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। তবে বিএনপির আইনজীবীদের দাবি, তাকে গ্রেপ্তার করার এখতিয়ার নেই ইন্টারপোলের।
আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক হিসেবে মঙ্গলবার রেড নোটিশ জারি করে ইন্টারপোল। নোটিশ জারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের 190টি দেশকে। তবে রেড নোটিশ জারির ফলে তাকে গ্রেফতার কিংবা দেশে ফিরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। তবে ব্রিটেনের এক্সট্রাডিশন অ্যাক্ট 2003-এ সেকশন 2-এর তালিকায় বাংলাদেশের নাম থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে যুক্তি প্রমাণ সহ আদালতে মামলা করে যে কাউকে তার নিজ দেশে ফিরিয়ে নিতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে বলে জানালেন লিংকনস ল চেম্বারের আইনজীবী ব্যারিস্টার তাহমিনা কবির। বাংলাদেশকে এই দেশের সেক্রেটারি অফ স্টেটের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি রিকোয়েস্ট ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট একটা নোটিশ ইস্যু করবে এবং সেটা কোর্টে পাঠানো হবে। এরপর হবে ফুল হিয়ারিং। যদি কোর্ট মনে করে যে রিকোয়েস্ট ভ্যালিড এবং সেক্রেটারি অফ স্টেট রাইট ছিল সেই জাস্ট নোটিশটা ইস্যু করতে, তাহলে তখন কোর্ট তার ডিসিশনটা দেবে। এদিকে বিএনপি পন্থী ব্রিটিশ আইনজীবীরা বলছেন তারেক রহমানকে ইন্টারপোল গ্রেফতার করতে পারলে রেড নোটিশ জারির পরপরই করে ফেলত। তারা তা করেননি কারণ সেই এখতিয়ার তাদের নেই। প্রথমত অ্যারেস্ট করবে না, যদি অ্যারেস্ট করারই হতো এতক্ষণে যে ওখানে দেওয়ার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করা হতো। তারেক রহমান কোথায় রয়েছেন এ খবর বাংলাদেশ হাই কমিশনের কাছে সুনির্দিষ্টভাবেই আছে। তারা গিয়ে পুলিশকে সহযোগিতা করে এতক্ষণে অ্যারেস্ট করে ফেলত। 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে বাংলাদেশ থেকে লন্ডনে আসেন তারেক রহমান। এই সময় রাজনৈতিক তৎপরতা চালাতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ সরকারের দেয়া তথ্য মতেই পলাতক হিসেবে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি একটি পদক্ষেপ মাত্র। সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার উপরে নির্ভর করবে ব্রিটেন তারেক রহমানকে ফেরত দেবে কি দেবে না, এমনটাই মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারেক রহমানকে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া এই মুহূর্তে হত্যা, যুদ্ধাপরাধ ও জাতির জনককে হত্যাসহ বিভিন্ন অভিযোগে রেড অ্যালার্ট জারি আছে 60 জন বাংলাদেশির বিরুদ্ধে। কারো কারো বিরুদ্ধে বছরের পর বছর নোটিশ ঝুললেও তাদের আইনের মুখোমুখি করা যায়নি। অপরাধ বিজ্ঞানের এই গবেষক মনে করেন, রেড অ্যালার্ট কোনো গ্রেপ্তারি পরোয়ানা না হয় তার কার্যকারিতা নির্ভর করে সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা সহ আরো অনেক পদক্ষেপের উপর। এই সমস্ত ক্ষেত্রে অনেকটা বড় বিবেচনা থাকে, আপনার ডিপ্লোম্যাটিক কিছু কনসিডারেশন থাকে, পলিটিক্যাল কিছু কনসিডারেশন থাকে। সেই সমস্ত কনসিডার করে তারা সিদ্ধান্ত নেবে যে তাকে হস্তান্তর করবে কি করবে না। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে কতটা এফেক্টিভলি বার্গেইন করতে পারে কিংবা তাদেরকে কনভিন্স করতে পারে। এটা কোনো গ্রেপ্তারি পরোয়ানা না। সুতরাং এটার তাৎপর্য এটা যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে একটা এই ধরনের একটা সর্বোচ্চ সতর্কতা সংকেত দেয়া হলো এবং তিনি শুধুমাত্র দেশে না সারা বিশ্বে কিন্তু তিনি একজন কালো তালিকাভুক্ত ব্যক্তি এবং ভয়ঙ্কর একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন, এরই মধ্যে ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় পেলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বড় ধরনের বাধায় পড়তে হবে না। সরকারের হাতে যেসব প্রমাণ রয়েছে তা ব্যবহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারেক রহমানের এটা কিন্তু জটিলতা আছে মানে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে। আমি যতটুকু শুনেছি তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা তাদের আইনের অনুযায়ী আমাদের আইনে কি বলে সব মিলিয়ে ঝুলিয়ে আমরা প্রচেষ্টা করব। যখন যেটা আসবে আমরা ফেস করব, এটাই হলো পরিষ্কার কথা। আমরা শুরু করেছি, আমরা সারা ওয়ার্ল্ডকে জানিয়েছি সে আমাদের কাছে একজন ওয়ান্টেড ব্যক্তি। কাজেই এর পরবর্তী স্টেপগুলো আমরা যেটা করণীয় সেটা আমরা যখন যা প্রয়োজন আমরা অবশ্যই করব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, রেড অ্যালার্ট জারি থাকা বাকি 60 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আরও কার্যকরী করার বিষয়ে ওই সংস্থার উচ্চ পর্যায়ে এরই মধ্যে আলাপ করেছে বাংলাদেশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 75 পরবর্তী কর্মকাণ্ড প্রমাণ করে জিয়াউর রহমান আইএসআই এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ব্যারিস্টার আমিরুল ইসলাম মুজিবনগর সরকারকে একমাত্র বৈধ সরকার বলে মন্তব্য করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। জনক বঙ্গবন্ধুকে
হত্যার পর যেই কাজগুলো জিয়া রহমান করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, ঘাতকদের রাজনীতি করার সুযোগ দেয়া, গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনা, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কোন অবস্থাতে এই কাজগুলো করতে পারে না যেই কাজগুলো করেছে। জিয়াউর রহমানের 75 পরবর্তী কর্মকাণ্ডই প্রমাণ করে দিয়েছে সে প্রকৃত মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের আইএসআই এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশ করেছিল। আজকে বেগম খালেদা জিয়া নাকি মাঠে নামবেন, যার দেহে মানুষ পড়ার গন্ধ, সাধারণ মানুষ যদি তাকে তাড়া করে, গণরোষে যদি তিনি পড়েন, নির্বাচনের এই আনন্দঘন সুষ্ঠু পরিবেশ কি বজায় থাকবে? নির্বাচন কমিশনের কাছে আমার আপিল থাকবে, নির্বাচনে যাতে কোন রকম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে এইভাবে নির্বাচনী প্রচার অভিযানে নামতে বিরত রাখুন। বঙ্গবন্ধু সরকার যে গঠন আমরা করেছিলাম, এইটাই একমাত্র বৈধ সরকার। এটা বিপ্লবী সরকারও নয়, এটা অস্থায়ী সরকারও নয়, এটা প্রথম বাংলাদেশ সরকার। এই জায়গাটাতে আপনাদের ফিরে আসতে হবে, জানতে হবে যে আমাদের সূত্র কোথায়। রাত 11টার সময় আরো থাকছে। ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক, প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। অন্যদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে রাজধানীর জুরাইনের একটি মসজিদে জুমা নামাজ আদায় শেষে গণসংযোগ করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। নামাজের পরপরই সাইদ খোকনের কর্মী সমর্থকরা পোস্টার ও মাইক ব্যবহার করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিকেলে যাত্রাবাড়ির আরও কয়েকটি এলাকায় প্রচারণা চালান সাইদ খোকন। একই সময়ে বাড্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এ সময় এক পথসভায় তিনি পরিচ্ছন্ন, নিরাপদ, সচল ও মানবিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে সকাল থেকে রাজধানী দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ঝাউচর চৌরাস্তা, ইসলামনগর, আলীনগর, আশরাফাবাদ এলাকায় প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার দলের প্রার্থীদের সমর্থকেরা তাদের হুমকি দিচ্ছে। জনগণ ক্ষমতার পরিবর্তন চায় উল্লেখ করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বিকেলে রাজধানীতে জাতীয় পার্টির এক কর্মী সভায় তিনি বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা নেই, ছেলেমেয়ে স্কুলে পাঠিয়ে ফিরে আসবে না, সেই নিরাপত্তা নেই। মানুষ পরিত্রাণ চায়, বাঁচতে চায়, পরিবর্তন চায়। পরিবর্তনের সুযোগ এসছে। 9 বছর পরেও আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রার্থী দিয়েছি, ইনশাল্লাহ আরেকদিন সুযোগ আসবে, আমরা আবার আপনাদের পাশে দাঁড়াবো। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, বিএনপি সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলেও জানান তিনি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় গঠিত বিএনপি সমন্বয় কমিটির সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মওদুদ। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন এই কমিশনের জন্য অগ্নি পরীক্ষা। সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিদ আউয়াল ছাড়াও 20 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জোট থেকে যাদেরকে আনুষ্ঠানিকভাবে সামান্যতম ন্যূনতম নির্বাচনের যে একটা পরিবেশ থাকা প্রয়োজন বা একটা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সেখান থেকে পর্যন্ত আমাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে বঞ্চিত করছেন। অনেক প্রতিবন্ধকতার মুখেও আমরা নির্বাচনে আছি এবং এই নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো। নির্বাচন কমিশনের জন্য এটা একটি অগ্নি পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমে আবার প্রমাণিত হবে যে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নেই। নববর্ষ উৎসব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের জবাবদিহিতার অভাব এবং অনেক ক্ষেত্রে দায়িত্বে অবহেলার শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
এদিকে ঘটনাটিতে পুলিশের দায়িত্বে অবহেলা ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাইফুল ইসলাম জুয়েলের প্রতিবেদন। সার্বজনীন বিভিন্ন উৎসব পালনে রাজধানীবাসীর প্রিয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। সর্বশেষ নববর্ষের বৈশাখী আয়োজনে এই এলাকাতেও ছিল নানা বয়সী নারী পুরুষের ভিড়, কিন্তু শেষ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। এখানে এসে দেখি একটা নারীর উপরে মোটামুটি উনি হচ্ছেন চিল্লাচ্ছেন, আমি 2 বাচ্চার মা, আমাকে রক্ষা করো, আমাকে সাথে এরকম করো না। তারপরও 25-30 জন সাহায্যের নামে মহিলার গায়ে হাত দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় আহত ছাত্র ইউনিয়ন নেতা সে সময় কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পুরো অঞ্চলে 19টি সিসি ক্যামেরা ছিল, তাহলে আপনারা গতকাল থেকে 19টি সিসি ক্যামেরা দেখা শুরু করছেন, ওই সিসি ক্যামেরা কি তখন দেখার জন্য মনিটর ছিল না? কন্ট্রোল রুমটা তাহলে কেন ছিল? বিভাগীয় তদন্তের বদলে নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তদন্ত করলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। জনগণের সেবা করার জন্যই তারা আছেন, তো সেই সেবার যদি আমরা না পাই তাহলে এই নিরাপত্তা বাহিনী যারা, তাদের কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে আর লাভ নেই, আমাকে সামাজিকভাবে দায়িত্ব নিয়ে এটা প্রতিরোধ করতে হবে, তবেই আমরা মনে করব যে সমাজে সুস্থতা ফিরিয়ে আনতে পারব। তবে এই ঘটনায় পুলিশের কোনো ধরনের উদাসীনতা ছিল না বলে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি ধাক্কাধাক্কির জের ধরেই ঘটেছে। পুলিশ কোনো অনীহা দেখেনি। পুলিশ এই জনতার ঢলে যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে যেতে যেতেও কয়েক মিনিট সময় লেগেছে। তাদের আইডেন্টিফাই করতে চিৎকার শুনেছে, আমি জিজ্ঞাসা করেছি। এ ঘটনার আগে পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছিল ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনাতেও একই অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীকে নিয়ে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশে অংশ নেন ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ। এতে বক্তারা ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের রক্ষা করার চেষ্টা করছে। ঘটনাস্থলের পাশে পুলিশ অবস্থান করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা সিসিটিভি ক্যামেরাটা কি জন্য রাখা আছে, ক্যামেরা যারা দেখছেন তাদের কি দায়িত্ব ছিল? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রক্টর যে ভূমিকা পালন করছেন, যেভাবে সত্যকে অস্বীকার করছেন, তারা সরাসরি এই যৌন নিপীড়কদের সহযোগী হিসেবে আমরা ঘোষণা করতে বাধ্য হচ্ছি। পয়লা বৈশাখে এভাবে কলঙ্কিত যখন করলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, প্রক্টর দাবা খেললেন, নারকীয় ঘটনা, বর্বরচিত ঘটনা ঘটালো, তোমাদের চোখে পড়লো না? তাহলে কেন আছো? আমি তো বড় কষ্ট করে টাকা অর্জন করে সেই টাকা দিয়ে ট্যাক্স হিসেবে, সেই ট্যাক্স খেয়ে তোমরা পেট মোটা করছো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নেয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। সে নিজেকে গাইনি বিভাগের অধ্যাপক বলে পরিচয় দেয়। তার আচরণ সন্দেহজনক হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় রোগীর স্বজনরা। তারা পরিচয় নিশ্চিত করলে উত্তেজিত জনতা রফিকুল ইসলামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সুন্দরবন নিয়ে এবারে সময়ের বিশেষ আয়োজন। বাংলাদেশের মাটি, পানি, আবহাওয়ায় গড়ে ওঠা সুন্দরবন জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভাণ্ডার। কিন্তু জলবায়ু পরিবর্তন কিংবা উজাড় সহ নানা কারণে এ বনের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ম্যানগ্রোভ এই বনের অবক্ষয় রোধ করা না গেলে ভবিষ্যৎ হয়ে উঠবে বিপদাপন্ন। আবুল বাশারের ছবি নিয়ে তরিকুল ইসলামের একটি রিপোর্ট। মাত্র 2 থেকে 3 বছর আগেও সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদের মানুষের ঘুম ভাঙত পাখির কলতানে। বর্তমানে সেসব পাখির ডাক আর শুনতে পান না তারা। সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে কোনো ধারণা না থাকলেও স্থানীয় মানুষ বুঝতে পারে বন আর আগের অবস্থানে নেই। আগের মতো গাছ বাসলা হয় না। সুন্দরবন মাছ শাক নাই,
মাছ শাক বীজ দিয়ে মারতেছে, এমনি মাছ শাক কমে গেছে। অনেক পাখি টাকি ছিল, গাছ গাছালি, এটা অন্যরকম একটা পরিবেশ ছিল। এক পরিসংখ্যান অনুযায়ী মৎস্য সমৃদ্ধ সুন্দরবনের নদীখালে মাছের প্রাচুর্য হ্রাস পেয়েছে। বনের অসংখ্য পশু পাখির জীবন বিপন্ন হয়ে পড়েছে। বনের গাছে গাছে অগণিত বানর এখন আর নজরে আসে না। বাঘের অভয়ারণ্য আর হরিণের বিচরণ ক্ষেত্র দুই হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের পাশাপাশি বারবার প্রকৃতির আঘাত সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্যকে ব্যাহত করছে। একটির অনুপস্থিতি অপর জীবের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলছে। এর প্রভাব অত্যন্ত অশুভ এবং সুদূরপ্রসারী। পরিবেশবিদরা বলছেন, উদ্ভিদ, পশু পাখি ও প্রাণীকুল প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একে অন্যের পরিপূরক। এজন্য নির্বিচারে গাছ কাটা ও বিষ দিয়ে মাছ ধরার কারণে অনেক প্রাণী সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রাণী এখন বিপদাপন্ন হয়ে পড়েছে। বিষ দেওয়া মানে হলো পুরো জলজ একটা প্রাণীর মেসাকার অবস্থা, পুরোটা মরে যাবে। জলজ প্রাণী যত বেশি থাকবে, তার স্থলজ গাছপালা তত বেশি থাকবে। পুরো সুন্দরবনে কিন্তু লবণের কারণে 3 ভাগে বিভক্ত, একটা আপনার পলিহ্যালাইন জোন, একটা অলিগোহ্যালাইন জোন, একটা মেসোহ্যালাইন জোন। সুন্দরবনের বেশিরভাগ অংশই কিন্তু এই ক্ষতিগ্রস্ত, কিন্তু মনুষ্য সৃষ্টি অনেক বেশি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সমুন্নত রাখতে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের টাইগার সেন্সাস চলছে, কুমির চলছে, আগামীতে ওয়াইল্ড বোর এবং অন্যান্য স্পেসিস যেগুলো আছে এগুলোরও পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। সুন্দরবনে ইতিমধ্যে আমরা স্মার্ট পেট্রোলিং চালু করেছি, এটাকে জোরদার করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য ভূজৈব রাসায়নিক পরীক্ষা এবং সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে থেমে থেমে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। গত সোমবার সেনাদের গুলিতে 3 যুবক নিহত হওয়ার ঘটনা তদন্তের দাবিতে শুক্রবার শ্রীনগরে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জুমার নামাজের আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন স্বাধীনতাকামী নেতা মীর ওয়াইজ ওমর ফারুক। আত্মরক্ষার নামে সেনা ও পুলিশ সদস্যদের গুলি ছোড়া এবং যে কাউকে গ্রেফতার করার সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় বিক্ষোভকারীরা ভারত বিরোধী স্লোগান দেয় বলেও জানা গেছে। এদিকে কারাগার থেকে মুক্তির 1 মাস পর শুক্রবার আবারও গ্রেফতার হলেন কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা মাসারত আলম। বুধবার এক সমাবেশে পাকিস্তানি পতাকা উড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গ্রেফতার হলেন। আবারও টাইগারদের জয়ের খবর। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাঁধনহারা খুশিতে মেতে উঠেছে সমর্থকরা। খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন তারা। পাশাপাশি টাইগার সমর্থকদের এবারের লক্ষ্য সিরিজ জয়। ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারি না, যে দেখতে পারি না, সে তার যে একটা না পাওয়ার যে একটা ছিল, বেদনা ছিল, সেটা আজকে খেলাটা দেখে অনেকটা স্বাদটা মিটিয়েছি। এটা আমাদের প্রত্যাশিতই ছিল এবং সামনে আমরা আরো ভালো খেলবো। অনেক ভালো লেগেছে, কারণ যে ওরা দুজন অনেক বড় একটা পার্টনারশিপ দিয়েছে। আমরা জয় করেছি, জয় ছিনিয়ে এনেছি, সামনে জয় ছিনিয়ে আনবো আরো ইনশাল্লাহ। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। পাকিস্তানকে 79 রানে হারিয়ে দীর্ঘ 16 বছর পর জয় পেল টাইগাররা। তামিম মুশফিকের সেঞ্চুরি, মিরপুরে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ব্রিটেনের আদালতের ওপর, বলছেন যুক্তরাজ্যের আইনজীবীরা। পদক্ষেপ নেওয়ার কথা জানালো সরকার। নববর্ষে টিএসসি এলাকায় নারীর যৌন হয়রানির ঘটনায় অবহেলা ছিল পুলিশের, দাবি প্রত্যক্ষদর্শীদের। মানতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সুন্দরবন সম্পদের অফুরন্ত ভাণ্ডার হলেও নানা কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ভালো নেই জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারগুলো। এই ছিল আমাদের রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।